আজকে হঠাৎ করে আমরা দেখছি অনেকে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে। আমি তো ভারত বিরোধী, ভারত বিদ্বেষী যেদিন প্রথম সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছে, কারণ আমি সুলতান মাহমুদের লিগেসি ফলো করি। আমি মনে করি সুলতান মাহমুদের লোক আমি। সুলতান মাহমুদ আমার লোক কেন আমি জানি না। কাজে আমি তো ভারতকে দখলে নিয়েছি ভারতের হিন্দুত্ববাদের হাত থেকে ভারতকে মুক্ত করে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ইতিহাস কি বলে, আমরা বরঞ্চ নিজেরা কনভার্ট হয়েছি, কিন্তু এখানে আমরা ইসলামিক রাজত্ব তৈরি করতে পারি নাই। আমরা সিরাজউদ্দৌলার কথা বলি, বাংলা উড়িষ্যার কথা বলি, কিন্তু আমরা সেদিন কি কারণে, কি যুক্তিতে মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র চেয়ে আমরা ভারতীয় লিগেসি, অর্থাৎ ভারত যে আমার দেশ, এই অধিকার কেন আমি সারে আসলাম? আমি 47 সনে যদি বিভাগ না হইতো, ভাগ না হইতো, আমেরিকানরা 200 বছর সিভিল ওয়ার করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বানিয়েছে। তারা কি অনেকগুলো স্টেট বানাতে পারতো না? আপনি কি ইস্ট আমেরিকা আলাদা হইতে পারতো না? ওয়েস্ট আমেরিকা যেখানে টাইম জোন আলাদা, ফেসিং সি আলাদা, ওশান আলাদা, some portion facing Pacific, some portion is half of the country facing Atlantic. তারপরেও they remain United States of America. আমরা আমার বাড়ি ঘর অন্যকে দিয়ে আমি চলে আসলাম, এটা কি আমাদের তৎকালীন নেতৃত্বের বা জনগণের একটা হঠকারী সিদ্ধান্ত ছিল না? India doesn't belong to Hindu alone. India doesn't belong to Buddha alone. India doesn't belong to Muslim alone. India is one of the unique country where many religions live together. Sorry, মাঝে মধ্যে একটা ইংলিশ শব্দ বলে ফেলা, এটা ভালো না, একসঙ্গে বলে। ভারত এমন একটি রাষ্ট্র, এমন একটি মহা বিশাল দেশ যেখানে রাম এবং রাবণ একসঙ্গে বাস করে, যেখানে রামের পক্ষে এবং রাবণের পক্ষে আছে। এখানে এমন একটি রাষ্ট্র যে বৌদ্ধরা হিন্দুদের কতল করে পরেও সে বৌদ্ধ রাষ্ট্র হিসাবে গর্ববোধ করে। এই মুসলমানদের কীর্তি, মুসলমানদের ঐতিহ্য, অতীত এখনো ভারত ভুলতে পারে নাই। ভারত মানে কুতুবউদ্দিন আইবেগের সেই স্তম্ভ, ভারত মানে শাহজাহানের তাজমহল, ভারত মানে সম্রাট আকবরের লাল কেল্লা। এখনো হায়দ্রাবাদে যান, মুসলিম স্থাপত্য। এখনো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ দুইটার নামে বিভক্ত, দুইটি মুসলমান নাম, যে তারা পরিবর্তন করার চেষ্টা করছে। এলাহাবাদ মুসলমান নাম, কিন্তু আমরা 47 সনে নিজেকে ছোট করে আলাদা হয়ে আইসা আজকে আমি ভারতকে দোষারোপ করছি। আপনি ভারত হলে কি করতেন? আপনি আমার আমি জবাব যদি আপনি আমার কাছে চান আমি আপনাকে বলতে পারি। আমি ভারতের পক্ষে কথাগুলো বলছি। ওকে, আপনি যদি আমার কাছে জানতে চান আমি হলে কি করতাম, আমি জানতে চাই না। সরি, আমি কি বলছি তাহলে, আজকে ভারত কি চাইবে? যারা একদিন ভারত থেকে সরে গেছে তারা তো ভারতকে, হিন্দুকে রাষ্ট্র ছেড়ে দিয়ে চলে আসছে। এটা তো আমাদের এক ধরনের সারেন্ডার ছিল। এই সারেন্ডার থেকে আমাদের নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এই সারেন্ডার থেকে আমাদের আজকের ইতিহাসে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা পাকিস্তান একসঙ্গে থাকতে পারি নাই, কারো ইন্ধনে হোক, কারো আশকারায় হোক। এটার জন্য আমরা তো উভয়ই দায়ী। আমরা সেখানে কোন রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান থাকতে পারি নাই। আমরা যে ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া করতে পারি নাই, তেমনি আমরা ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান করতে পারি নাই। আমরা পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করেছি, করে আমি বাংলাদেশ ইস্ট পাকিস্তান বানিয়েছি। আমি তো ইস্ট পাকিস্তানের জন্য আমরা রেফারেন্ডামে যাই নাই,
আমরা ইস্ট পাকিস্তানে অংশগ্রহণ করার জন্য তো আমরা সেই মুসলিম লীগ ঢাকা শহরে তৈরি করি নাই, কিন্তু আমরা ইস্ট পাকিস্তান নিয়ে আজকে যদি আপনি সিলেটে যান, উপর দিকে তাকা, ওখান থেকে পাথরটা গড়ায় আমার কপালে উপরে পড়ে, আর আমি যদি ঢিল দেই সেই ঢিলটা আমার মাথায় এসে পড়ে, কারণ এই পাহাড়টা পুরাটাই ভারতের। আমরা এই গত 57 বছর বলেন, তারও আগের আরো 25 বছর বলেন, আমরা কি কখনো প্রতিবাদ করেছি যে বাংলাদেশটাকে অযৌক্তিক ভাবে তৎকালীন পাকিস্তানকে অযৌক্তিক ভাবে ম্যাপিং করা হয়েছে? আমরা তো সেই প্রশ্ন তুলি নাই। আজকে আমরা ভারতের সঙ্গে কোনো দাবি দাওয়া তুলছি না, আমরা কোনো দাবি করছি না, তাহলে আমার মধ্যে ফিলিংসটা কেন আসবে আমার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ভারত নষ্ট করছে? আমি নিজে তো চাচ্ছি ভারতের কাছে সবকিছু নতজানু করে দিতে। আমি কি আজ পর্যন্ত আমার কোন সরকার দাবি করেছে? ভাই, আমি ফারাক্কা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলাম দিল্লির সার্ক কনফারেন্সে। 7টি দেশের 140 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং 200 জার্নালিস্ট একটা হল রুমে। তখন অটল বিহারী বাজপেয়ী লিডার দ্য অপোজিশন। সেখানে আমি ফারাক্কা নিয়ে কথা বলার কারণে আমার 6 মাস বাংলাদেশের লাল পাসপোর্ট সিজ করা ছিল, আমি ইন্ডিয়া যেতে পারবো না। আমার কি অপরাধ ছিল? অপরাধ ছিল ওই কনফারেন্স আমি বলেছিলাম যে আমি জানি বাইলেটারাল ইস্যু নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু আজকে আমার মনে একটা ভয় জেগেছে, সেটা হচ্ছে আগামী কালকে দিল্লির তাজ হোটেলে আমাদের রিসেপশন আছে। সেই রিসেপশনটা হোস্ট হলো ভারতের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী। আমি বলেছিলাম এই পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী আমাদের 40 লক্ষ মানুষকে পানি দিচ্ছে না, ফারাক্কাতে পানি বন্ধ করে রেখেছে। বাংলাদেশের 40% লোক তাতে সাফার করতেছে। যেই পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশের মানুষকে পানি দেয় না, আমি তার ডিনারে গিয়ে যদি আমি পানি না পাই, তখন আমার কি অবস্থা হবে? ফলে আমি চিন্তা করছি আমি সেই পানি নিশ্চয়তা না পর্যন্ত, ফারাক্কার পানি নিশ্চয়তা না পর্যন্ত আমি ডিনারে যাব না। And I meant it, আমি যাইনি। এই জন্য আমাকে বাংলাদেশের স্পিকার ছাড়া বাকি সকল স্পিকার, বাকি 6টা দেশের স্পিকার আমাকে অভিনন্দন জানিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর মতো লোক আমাকে অভিনন্দন জানিয়েছে। সুষমা স্বরাজ তৎকালীন সময় চিফ মিনিস্টার অফ দিল্লি গভর্নমেন্ট জানিয়েছে। আর আমার কাছে কপালে কি জানেন? ওখানকার অ্যাম্বাসেডর সাহেব আমার নামে নোট দিয়েছে, আমাকে গালি খেতে হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমি সরকারি দলে হয়ে। আজকে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেন। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি ভারত। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি মায়ানমার। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি এনি আদার কান্ট্রি। আই এম বাংলাদেশি, আই এম বাংলাদেশ। আই এম বাংলাদেশ মানে হলো পৃথিবীর সকল দেশের সঙ্গে আমার আলাদা সক্রিয়তা, আলাদা সত্তা। আমি তাদের মতো নই, আমি আরাবিয়ান নই, আমি সিংহলি নই, আমি চাইনিজ নই, আমি আমেরিকান নই, আমি বাংলাদেশ। মেজর আক্তার, আপনি চমৎকার ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানটাকে হিস্ট্রিক্যালি আপনি আমাদেরকে বুঝিয়েছেন। দেখেন, আজকে আমরা ইরানের পক্ষে নিয়েছি বাংলাদেশ। আপনি সকল সমস্যাগুলোর উত্তর যদি এক কথা চান, তাহলে আমি বলবো আমাদের লায়াবিলিটিস হলো আমাদের লিডারশিপ। আমাদের প্রপার লিডারশিপ না থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লায়াবিলিটিস, সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করার সবচেয়ে বড় কারণ আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রপার লিডারশিপ। আর এগুলার ভারতের আগ্রাসন থেকে, যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমার একমাত্র অ্যাসেট আমার এই 18 কোটি জনগণ। এই 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা র্যান্ড সিকার, আমরা যারা তথ্য আদান প্রদান করে খাই, আমরা যারা এই যে এনজিও বানাই, এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি উইদাউট এনি সোর্স অফ ফান্ড, আমাদের এখানে রাজনৈতিক দল আছে কিন্তু তার কোনো আয়ের কোনো হিসাব নাই।
তাহলে কোত্থেকে আসছে? যে যেভাবে পারে আমাদেরকে সেভাবে তারা ব্যবহার করে, আমরা তাদের ভাড়াটে হিসেবে কাজ করি। আজকে দেখেন, আমি ইরানকে সাপোর্ট দিয়েছি, হরমুজের তেল বন্ধ করে দেওয়া হয়েছে। কাদের তেল? হরমুজ প্রণালীর ওয়েস্টে যারা তেল পাঠায় তাদের জন্য। তো এর নিচে যে দেশগুলো আছে তার মধ্যে ইরান একজন। তা আমি কেন ইরান থেকে তেল আনতে পারি না যদি আমি ইরানকে সাপোর্টই করি? মুসলমান যদি ভাই ভাই হই, তাহলে আমার তেলের জাহাজটা তুমি বন্ধ করতেছো কেন? এই কথাটা বলার মতো লিডারশিপ আমাদের নাই। চীন যদি তার তেল ছুড়ে নিয়ে যেতে পারে, চীন যদি তার মিসাইল বিক্রি করার জন্য যদি তেল বিক্রি করতে পারে, তাহলে তো আমরা হয় ইউএস কে অথবা চায়না অথবা ইরানকে বলতে পারি, আমরা তোমাকে 2 লক্ষ সোলজার দিয়ে সাহায্য করব। ইরানকে বলতে পারি, আমি তোমার বর্ডার ডিফেন্স করব, আমি হরমুজ প্রণালী গার্ড দিব, আমি 2 লক্ষ সৈনিক দিব, আমার তোমার হাই টেকলি মিসাইল দরকার নাই, আমি হিউম্যান শিল্ড তৈরি করব। অথবা আমি ইউএস কে বলতে পারি, আমি একটা কান্ট্রি, আই ক্যান অ্যাফোর্ড টু লুজ 200,000 পিপল, ইয়াং এনার্জেটিক আছে, আমি তোমাকে দিব, আমি তোমার ইনফেন্ট্রি হিসেবে কাজ করব, আমি হরমুজ প্রণালী ক্লিয়ার রাখবো। আমি যেই কথাই বলি, আমাকে প্রেম নিবেদন করতে হলে তো প্রকাশ করতে হবে। আই লাভ ইউ লাভ দে বললে, আই লাভ ইউ লাভ দে বললে তো থাপ্পড় খাইতে হবে। সত্যি আমাকে একটা ভিশন এন্ড মিশন এন্ড ওয়ে থেকে বলতে হবে, তার পাশ দিয়ে ঘুরঘুর করতে হবে, নাহলে তার অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে হবে, তার প্রয়োজনে কাজে রাখতে হবে, তারপরে সময় সুযোগ বুঝে বলতে হবে আই লাভ ইউ। আপনি সাকসেসফুল হইতেও পারেন, ওকে, আপনি সাকসেসফুল হইতেও পারেন। আপনার কাছে আমি ব্যাক করতেছি, চমৎকার ভাবে বলছেন ভাই। আমার আপনার কাছ থেকে ট্রেনিং নিতে হবে, কারণ আই লাভ ইউ বলতে গেলে আমার মনে হয় লোকজন মনে করবে এই লোড এটা গালি দেয়। ওকে, ঠিক আছে, আমি আপনার কাছে ব্যাক করব। মামুন ভাই, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, এতক্ষণ আমরা মেজর আক্তার ভাইয়ের কাছ থেকে মূল্যবান ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনেছি, কিন্তু একটা জায়গায় আমি স্টাক হয়ে যাই। এটা আমাদের দেশের বা কালচারালি কত বড় ধন্যতা, একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা সে যদি অভিমান করে বলে যে ভুয়া সার্টিফিকেটে বাংলাদেশ বোঝায়, মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেটে, আমার এই সার্টিফিকেটেরও দরকার নাই, আমার মুক্তিযুদ্ধও বলার দরকার নাই। এটা কি আমাদের কালচারাল ধন্যতা, নাকি আমাদের দেশের মানুষের অসততা, মানুষের ইডিওসি, মানুষের লোভ এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে, তারা মেজর আক্তারের মতো একজন মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করবে না? এখন মেজর আক্তার বসবে, দরকার নাই তোর সার্টিফিকেটের, অর্থাৎ দেখতে চাই না তোর কুত্তা সামলা। মানে বিষয়টা কি এই পর্যায়ে গিয়ে কালচারালি আমরা ঠিকছি? মামুন ভাই, আপনার কি মনে হয় এই বিষয়টাকে? এটা 2টা দিক দিয়ে আলোচনা করা যায়। আক্তার ভাই যেভাবে উনার অবস্থা আমি শুনলাম, উনি মুক্তিযুদ্ধ করছে এদেশের মানুষকে রাজনৈতিক অর্থ থেকে মুক্তি দেওয়ার জন্য, স্বীকৃতির উনি দেখেন নাই, উনি কিছু প্রাপ্তির জন্য করেন, যেটা হলো আসল মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া, সেটা এখনো শেষ হয়নি। ভৌগোলিক স্বাধীনতা হইলেও রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা হয় নাই। তো কাজে আমি তাকে রেসপেক্ট করি। আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম। 2017-তে একটা সার্কুলার পাইলাম। আমি তো 2002 থেকে বাংলাদেশে 4 মাস আর প্যারিস আসা যাওয়া করতাম সবসময়। তখন একটা পাঠাইলো ওখানে, আপনার হযরত আলী বলেছেন কাউন্সিলর, একটা আমাকে নোটিশ পাঠাইলো যে যেসব মুক্তিযোদ্ধারা বিদেশে আছে তারা এখনো করতে পারে। কি মনে করে এক বন্ধু বললো আপনি ছিলেন, আপনি করে দেন। তো আমি করে দিলাম। পরে দেখলাম যে সব ঠিক হয়ে গেছে, সব ডিটেলস বলে দিছি। আমি কোথায় যুদ্ধ করছিলাম তাও আমি বলছি, পুরা ডিটেলস। ছাত্রে সেই করাচিতে প্লেন হাইজ্যাকিং কেসে কয়েকজন ছিল, আমি ফার্স্ট ইয়ারে পড়তাম 71-এ, আর 5-6 জন ছিল ক্লাস 10-এ, সব ব্রিলিয়েন্ট ছাত্র, সবাই অ্যারেস্ট হয়ে গেল। আমাকে মেরে ফেলছে, হুলিয়া ছিল। আমরা প্লেন হাইজ্যাক করা, আমাদের গ্রেনেড পিস্তল নিয়ে অনেক কিছু আছে। এই যে প্রবাসে আমরা মুক্তিযুদ্ধ করছি, অনেকে বলে যে ভাই আপনারা তো প্রবাসী ছিলেন। আমি বলছি শত্রু দেশের মুক্তিযুদ্ধ একটা বইও আছে, ওখানে লেফটেন্যান্ট হাসান ছিলেন আমাদের সাথে, MA খান ছিলেন তখন ওখানে, এই যে তারেক জিয়ার শ্বশুর। এখানে বদরুল কবির যে মারা গেছে এই যে কোভিডে, আমরা 2 জন ওই কারসাজে যাইয়া ওখানে আমরা ফ্লুয়েন্ট উর্দু বলতে পারতাম বলে অর্গানাইজ করেছি। তো এখন আপনি দেখেন, আপনার যে আমরা মতিউর বলে, মতিউর তো ওখানে হয়েছে। তো কাজে সেই সময় আমরা 5 লাখ বাঙালি ছিলাম, ইয়াং ছেলেরা, আমরা যেভাবে চেষ্টা করেছি, আমরা তো মারা যেতে পারতাম, অনেক কিডন্যাপ করেছে, সেটা আমি বলছি না।
তা আমি কখনো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট করি না। রক্ষী বেন আমাকে অ্যারেস্ট করছিল, তো বেশিক্ষণ রাখতে পারে না, আমার বাচ্চা ছুটায় আনছে। কারণ ব্যাপারটা হলো যে আমরা যেই স্বপ্ন দেখছি, আমার ফাদার ভাষায় ন্যাপ করতেন, আমি ছিলাম নিজে দেখছি যে পাকিস্তানি হিসেবে হিউমিলেটেড হয়েছি। প্রশ্ন হলো যে নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি। পরে ফ্রান্সে এসে আমার এক বন্ধু বললো তার বাবা ওই যখন কি ফরাসি দেশে অকুপাইড ছিল নাজিদের, তখন লেজো d'honneur সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, তার বাবা অ্যাকসেপ্ট করে নাই, বলছে আমি আমার দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধ করছি, আমি কোনো খেতাবে করি নাই। তা আমার মনে হয় আক্তার ভাই বোধহয় ওই দৃষ্টিকোণ থেকে বলছে। তো আজকে দর্শক শ্রোতা মন্ডলী অনেকেই ভুলে গেছেন এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে, এই যে কোটা ভিত্তিক, আরে কেন কোটা হবে, দেশই তো স্বাধীন হয় নাই। তারপরে আক্তার ভাই একটা সুন্দর কথা বলছেন যে 46-এ যে ভাইসরয় যে ওভাল যে ছিল, যে তখন যে ব্রিটিশের সময় যে এক রাখার জন্য যে কনস্টিটিউশনালে যে গ্যারান্টি থাকবে মাইনরিটিদের জন্য, জিন্নাহ সাহেব রাজি হয়েছিলেন। ওখানে জওহরলাল নেহেরু, এই যে বইটা আছেন যে এই যে আপনার এটা ইংলিশেও আছে, দেখবেন ভালো স্বাধীন হলো আপনার স্বাধীন হলো আপনার মাওলানা আবুল কালাম আজাদে। তো এইটা অনেকে জানে না, এইটা হলো জওহরলাল নেহেরুকে যখন নাকি কংগ্রেসের সভাপতি হলো তখন সে বলছে পরেরটা পরে দেখা যাবে। তখন জিন্নাহ সাহেব খেপে গেলেন যে এখনই সাংবিধানিক ভাবে গ্যারান্টি দেওয়া হচ্ছে না, পরে কি হবে, তারপর ডাইরেক্ট অ্যাকশনে গেলেন। কাজে এই যে ব্রিটিশ ভারতকে ভাগ করছে, এটা সম্পূর্ণ দায়ী হলো এই যে নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং গান্ধীও তাদের সাথে যোগ দিয়েছিল, অথচ দোষ দিচ্ছে আমাদের। টু নেশন থিওরি তারাই ইম্পোজ করছে, আমার তো দরকার ছিল না। কাজেই লাহোর রেজলিউশনটা ছিল অনেকগুলো স্টেটস হবে, তার ভিতরে বাংলাদেশ হওয়ার কথা ছিল। সব কথা হলো যে উনি যেটা বলছেন যে বাংলাদেশে বেঙ্গল প্রেসিডেন্টসটা তো একেবারে কত বোঝা ছিল। আর গঙ্গারিডাই যে আগের সভ্যতা, আলেকজান্ডার আসে নাই। গঙ্গা সভ্যতা, আমরা একটা বই লিখেছি গঙ্গা সভ্যতা, আর একটা হলো সিন্ধু সভ্যতা। গঙ্গারিডাই বাঙালি সভ্যতা, বিশাল সভ্যতা, আর্যকে আমরা ঠেকায় রাখছি। একই ভারতে যেটা বললেন, সাউথে হলো রাবণের পূজা করে, হ্যাঁ তারা দেশপ্রেমিক, আর রাবণ হলো উত্তর ভারতের আগ্রাসী। আমরা ইতিহাস ভুলে গেছি। কাজে আমরা যে আজকে বাঙালি, যে প্রায় 12শো শতাব্দী আমরা স্বাধীন ছিলাম, আর্যরা পর্যন্ত আমাদেরকে পরাজিত করতে পারে নাই। তো আজকে বাংলার যে অধিবাসী বাঙালি, এই বাঙালি জাতীয়তাবাদী হলো সুলতান ইলিয়াস শাহ, সুলতানে বাংলা অনেকগুলো জনপদকে একত্র করছিল, নিজেকে বাঙালি জাতীয়তাবাদ। আজকে আমরা মনে করি বাঙালি মানে আমরা হিন্দু। আরে না রে ভাই, আমরা ইনফিনিটি কমপ্লেক্সে বুঝবো কেন? কাজে আজকে বিশাল বাংলা আমাদের 47-এ 13 জুনে যেখান থেকে আমরা আছাড় খেয়েছি, আমরা যেখানে পরাজয় হয়েছে সাময়িক, তো সেখান থেকে আমরা প্রতিরোধ শুরু হয়েছে। তো সেখান থেকে মামুন ভাই আপনার নেতা ভাষণে বলছে আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। এক্স্যাক্টলি, এটা আপনার নেতা কয়ে গেছে। হ্যাঁ আমার ফেসবুকে এটাই লেখা আছে ভাই, ঠিক এটা না হলে অসম্পূর্ণ হবে আপনার সাথে। ওকে, আমিও আপনার মাওলানা সাহেবের সাথে আমিও খুব গর্বিত যে উনি এই কথা বলছেন, খুব গর্বিত। এখন এই আসাম আর ত্রিপুরা সব আমাদের দাবি কইরা ওই আসাম আর ত্রিপুরার ধারে কাছেও না যাইয়া ওই ভারতের আধিপত্যবাদকে ছড়ানোর জন্য কতগুলা রাডার বসাইছেন। কলাপাড়ায় বসাইছেন, মৌলভীবাজারে বসাইছেন, শেষ বাজারে বসাইছেন, ওই কি জন্য চিকেন নেকের ওইখানে বসাইছেন, ফেনীতে বসাইছেন, টোটাল 13টা বসাইছেন। এখন ওই মালানার সবজি কইছে আসাম আমার আর ত্রিপুরা আমার, এটা কি মুরগির খোপে বৈশা চিল্লানি দিচ্ছেন, নাকি ভারত কইছে তোর আসাম খাওয়াই দিচ্ছি, পরে পুরাটারে আমি গিল্লা খাবো হালার প্রতি? এদিকে কাহিনী কোন দিকে গেছে? এটা তো আপনি প্রশ্ন করছেন, ভালোই হয়েছে, কিন্তু উনি পাশাপাশি আরেকটা কথা বলছিলেন। আমি ভাই আপনারা এবং মেজর আক্তার ভাইয়ের প্রচন্ড সম্মান করি, কিন্তু আক্তার ভাইও আমার কথাগুলোর উত্তরটাও দেয় নাই। উনি কি করছেন জানেন? উনি ক্লিনটনিয়ান উত্তর দিচ্ছে। প্রেসিডেন্ট ক্লিনটনরা জিজ্ঞাসা করছে, মিস্টার প্রেসিডেন্ট, ডিড ইউ হ্যাভ সেক্স উইথ মনিকা লিউস্কি? সে কয় না হ্যাঁ অথবা না। সে কি কইছে জানেন? ইট ডিপেন্ডস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাভিং সেক্স। তখন ব্যাখ্যা করা শুরু করছে, কিন্তু উত্তর দেয় নাই। আমি আপনারে জিজ্ঞাসা করতে চাইতেছি যে বাংলাদেশের যেই দেশটাকে এই মুহূর্তে আমরা দেখছি, এই বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব আমাদের হাতে না। আমরা ভুয়া গ্রাজুয়েট, ভুয়া মাস্টার ডিগ্রি হোল্ডার হইয়া আমরা কইতেছি আমাদের স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। আপনি এই কথাটার সাথে একমত কিনা? 100% একমত। দেশ স্বাধীন হয় নাই। আমি এই জন্যই বলছি যে আমরা পিন্ডির শৃঙ্খলা থেকে মুক্ত পেয়ে ভারতের দাসত্বের জন্য মুক্ত করে, এটা তো বাংলা ভাষারই বলছিল। কাজে আপনার সাথে আমি 100% একমত। ওকে, এখন
আমরা যে এই তাইলে কি আমরা একটা মিথ্যাচারিতা মাইনা নিছি, অর্থাৎ একটা লোক ওরা আইসা জাজের চাকরি নিছে, কইছে আমি বিসিএস ক্যাডার, ও বিসিএস পরীক্ষাই দেয় না, আমরা মাইনা নিলাম। না, আপনি ঠিকই বলছেন। আমরা কেন মানবো? যেখানে অরোরা ছিনতাই হয়ে গেছে গা, যেন ওসমানীর যেখানে আমরা বিজয়ের মালা আমরা নিব, ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাইয়ের অর্ধ বিপ্লব সম্পন্ন করছিলাম এই যে জুলাই আগস্ট 24-এ। অর্ধ বিপ্লব পালাইছে, পূর্ণাঙ্গ হয় নাই, কাজে মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, চলমান প্রক্রিয়া। ওকে, আপনাকে আমি যদি ঠান্ডা মাথায় যে কথাটা বলছি, আক্তার ভাই একটা কথা বলছে, এই কথাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আক্তার ভাই বলছে আমাদের রাজনৈতিক লিডারশিপ, আমি যদি আক্তার ভাই যদি রাজনৈতিক লিডারশিপের কথা বলে, আমরা সারা জীবন আক্তার ভাই এবং আপনি, আমরা জন্মের পরের থেকে, আমি আমার জন্মের পরের থেকে শুনছি, ওরে বাবা রে বাবা, মুজিবের মতো এত বড় বিশাল নেতা হয়, তাজউদ্দিনের মতো এত বিশাল নেতা হয়, মিজানুর রহমান চৌধুরীর মতো এত বিশাল নেতা হয়, মাওলানা ভাসানী, মনি সিং, মুজাফফর আহমেদ এদের মতো এত বড় নেতা হয়। এরপরে সবার শেষে কইলাম ওরে বাবা রে বাবা, আমাদের তাত্ত্বিক সিরাজুল আলম খানের মতো এত বড় নেতা হয়। সব এত বড় বড় নেতা, পরে শুনলাম সিরাজুল আলম খান ইন্ডিয়া যাইতে গেলে তার ভিসা লাগে না। সিরাজুল আলম খান ইন্ডিয়া যাইতে গেলে ওইখানে তার হোটেল বুকিং লাগে না, তার জন্য সবকিছু গুছানো থাকে। আমরা জানলাম তো সাইন নেতারে মধ্যে মাইরা ফেলাইছে, পরবর্তী শুনি যে ওনাদের জন্য ভারতের বিছানা রেডি করা থাকতো, ভারতের এয়ারপ্লেন টিকিট বুকিং করা থাকতো, ভিসা রেডি করা থাকতো। এখন সমস্যাটা কি লিডারশিপের, নাকি রাজনীতি নামের যেই চর্চাটা বাংলাদেশে আছে এটা আদৌ কোনো রাজনীতি না? লিডারশিপ বলতে যে লিডারশিপকে আমরা দেখি, এখানে লিডারশিপ বলতে আদৌ কখনো কোনো কিছু ছিল না। সাবজেক্টটা এইটা কিনা? 100% সত্য কথা। নেতার রঙেই রং। শেখ মুজিব মুক্তিযুদ্ধ না কইরা মুক্তিযুদ্ধের সর্বনায়ক, তারপর জাতির পিতা, হোয়াট এভার ইট ইজ, কিন্তু কাজেই আমাদের দেশে মিথ্যাচার হচ্ছে, ইতিহাস বিকৃতি হয়েছে। এখন ইতিহাস লেখকও মিথ্যাবাদী, পাঠকও ওরকম বেকুফ। তো এটার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার মনে হয় আক্তার ভাইয়ের মতো লোক অনেক বেশি আপনার এইখানে আসা উচিত। আমি নিজেও লজ্জিত, ওনার সম্পর্কে এই এতগুলো জানতাম না, ডিটেলস সামনাসামনি দেখা হয় নাই। আমার একটা জিনিস আমি সবার থেকে শিখবো, কাজে আজকে ওনার রাজনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, কিন্তু ওনার মতো যদি 10টা লোক থাকতো, এই যে লিডারশিপের কথাটা বললেন, যে আমাদের প্রফেট হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি লিডারশিপটা এস্টাবলিশ না করতে পারতো, তাহলে কিন্তু তার ইসলাম প্রতিষ্ঠিত হতো না। ইসলাম মানে শান্তির ধর্ম, সকল ধর্ম মতকে নিয়ে করছেন। মুসলমানের একটা ধর্ম, আর ইসলাম হলো একটা ফিলোসফি, শান্তির ধর্ম। তো কাজে লিডারশিপ এই জন্যই বলো, উনি একটা প্রথমেই তার ফলোয়ারদেরকে একটা কলমা না পড়াইলে কিন্তু লিডারশিপ হতো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, তার রাসূল, অর্থাৎ তার নিজে এটা বলাই নিছে তার প্রেরিত পুরুষ। কাজে আজকে যদি আমাদের ওই লিডারশিপের মধ্যে যদি দুর্বলতা থাকে, লিডার যদি নিজেই মানে অসৎ হয়, লিডার যদি যেটা উনি করে নাই সেটার দাবিদার হয়, কাজে শেখ মুজিব তার অনেক সার্থকতা থাকতে পারে, অনেক থাকতে পারে 70 পর্যন্ত, কিন্তু শেষের দিকে উনি তো সারেন্ডার করছে। পৃথিবীর ইতিহাসে প্রধান সেনাপতি যুদ্ধের আগে সারেন্ডার করছে, পৃথিবীর ইতিহাসে নাই। আর আপনি যে 4 জন নেতা বললেন তাদের কথা বাদিয়ে দিলেন। তাজউদ্দিন তো আগেই দস্তখত লেখেছে 7 দফায়। আর এই যে দেরাদুনের ট্রেনিং এ প্রাপ্ত সিরাজ আলম খানরা, হ্যাঁ, এরা তো পাতানো বিরোধী দল সাজছে রে ভাই। এরা মুক্তিযুদ্ধ ফিরে তরুণ যুবকদেরকে মাথায় ঢুকাইছে সমাজতন্ত্র, হ্যাঁ, আর ওদিকে বলছে ভারত বিরোধিতার, যেহেতু মানুষ বুঝে গেছে ভারত বিরোধিতার নামে ভারতের স্বার্থ রক্ষা করা। আজকেও তাই হচ্ছে। আজকে বিএনপি কি করছে? আমি সবসময় বলছি বিএনপি ইজ দ্য ট্রিপল এজেন্ট অফ ইন্ডিয়া। আমি বহুবার বলছিলাম, ক্ষমতায় গেলে ভারত প্রীতি, ক্ষমতার বাইরে ভারত প্রীতি, হ্যাঁ, মানে ভারত ভীতি। এখন তো প্রকাশ্যই তারা চুক্তি করেই ভারতের সাথে করেই 10 দফা চুক্তি, যেটা নাকি আনন্দবাজার বলছে, আজ পর্যন্ত কোনো রিজয়েন্ডার দেখলাম না। আজকে আপনি গোর্খদক্ষ আব্বাস বলেন, তারপর এতগুলো নাম বলেন, আজকে তারাই চলে আসছে। আজকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগকর্তাকে, আজকে আপনি যেটা নাকি তাইওয়ান মন্ত্রী যাকে বলেন, আজকে সে ইকোনমি কন্ট্রোল করতেছে, হোম মিনিস্টার কন্ট্রোল করতেছে, ওই সিলন মন্ত্রী। এদের বিরুদ্ধে কথা বলার লোক নেই রে ভাই, কথা বলার লোক নেই। কাজে লিডারশিপটা ইম্পর্টেন্ট, যে তার অভিজ্ঞতার ভিতর দিয়ে সত্যকে বুঝেছে। কাজী নজরুল ইসলাম বলছে আমার কাব্য আমার জীবন অভিজ্ঞতা থেকে এসছে। আমার মনে আখতারুজ্জামান ভাইয়ের যে অভিজ্ঞতা আজকে আমি শুনে আমি বলবো যে ওনার এই অভিজ্ঞতা আমাদের শুরু আগে যেটা বলছেন
উনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের সামনে যে কথাগুলো বলছেন এগুলো দর্শক জানে না, জানতে দেওয়া হয় নাই। লিডারশিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট।